একজন নামজাদা ব্যবসায়ী হঠাৎ উধাও হয়ে গেলেন, রেখে গেলেন শুধুমাত্র একটা সাংকেতিক ডায়েরি। ব্যোমকেশ কি পারবে সেই রহস্যের জাল ছাড়াতে? আজকের গল্প ব্যোমকেশ বক্সী ও চন্দ্রবদন অন্তর্ধান রহস্য। কলকাতার আকাশটা সেই বিকেলে যেন একটু বেশি ধূসর ছিল। বাদল হওয়ার কোনো প্রতিশ্রুতি না থাকলেও বাতাসে একটা ক্লান্তি ভেসেছিল, যেমনটা হয় বর্ষার ঠিক আগের দিনে, যখন গরম নেই ঠান্ডাও নয়, শুধু বাতাসটা ভারী হয়ে থাকে। ব্যোমকেশ তখন তার আলমারি গোছাচ্ছিল, বই আর কিছু পুরনো কাগজপত্র গুছিয়ে রাখছিল। আমি অজিত তখন এক কোণে বসে গল্পের বই পড়ছিলাম, কিন্তু মন ছিল তার দিকে। ব্যোমকেশ হঠাৎ বেশ কয়েকবার থেমে গিয়ে কিছু একটা ভাবছিল, মুখে সেই পরিচিত চিন্তার ভাঁজ, যা দেখলেই বুঝতে পারি কোনো কেস নিয়ে তার মাথায় কিছু চলছে। তার চিন্তাকে ধাক্কা দিল একটা নরম কাঁপা কণ্ঠস্বর। সত্যবতী ঘরে ঢুকলো। ব্যোমকেশ, এই খামখানা একটু দেখো তো। একজন মহিলা আজ সকালবেলা রেখে গেছে, বললেন খুব গুরুত্বপূর্ণ। সত্য খামটা ব্যোমকেশের হাতে দিয়ে চলে গেল। খাম খুলতেই বেরোলো একটি ছোট্ট চিঠি, সাদা কাগজে কালো কালিতে লেখা, কিন্তু হাতে লেখা নয়, টাইপরাইটারে লেখা। লেখা একেবারে সংক্ষিপ্ত। আমার স্বামী চন্দ্রবদন ঘোষ গতকাল রাত থেকে নিখোঁজ হয়েছেন। পুলিশকে জানানো হয়নি। আপনি যদি একটু সময় দেন তবে আমি নিজে এসে সব বলবো। সুমিত্রা ঘোষ। চিঠির নিচে কোনো ঠিকানা নেই, শুধু ফোন নম্বর ছিল। ব্যোমকেশ চুপচাপ কিছুক্ষণ কাগজটা দেখে বলল, চন্দ্রবদন ঘোষ, এই নামটা কিন্তু চেনা চেনা লাগছে। আমি বললাম, মনে হয় বিজ্ঞাপনের বড় ব্যবসায়ী, 3-4টে বড় বড় কোম্পানির অ্যাকাউন্টস ওর কাছে। হ্যাঁ, এখন মনে পড়েছে, ব্যোমকেশ বলল। ওই লোকটাই তো কিছুদিন আগে একটা কন্ট্রাক্ট নিয়ে খবরের কাগজে এসেছিল। একটু পরে আমরা 3জনে বসে চা খাচ্ছিলাম। চা ফুরাবার আগেই ঘরে এলেন সুমিত্রা ঘোষ। তার প্রবেশে একটা স্তব্ধতা নেমে এলো ঘরে। একেবারে সাদামাটা পোশাক, একটা ধূসর রঙের মলমল শাড়ি, চোখে কোনো কাজল নেই, গলায় কোনো গহনা নেই, তবু একটা সূক্ষ্ম গাম্ভীর্য তার মধ্যে ছিল। তিনি চুপচাপ এসে বসলেন এবং এক টানা চোখ রাখলেন ব্যোমকেশের দিকে। আপনার স্বামী কবে থেকে নিখোঁজ? ব্যোমকেশ প্রশ্ন করল। গত রাত থেকে, প্রায় 12:15 নাগাদ। উত্তর এলো। তিনি বললেন একটু হাওয়া খেতে যাবেন। সাধারণত উনি মধ্যরাতে বাইরে যান না। তবু আমি কিছু বলিনি, কিন্তু তারপর আর ফেরেননি। কোনো ফোন, কোনো চিঠিপত্র বা শত্রুতা? সুমিত্রা এক টানা মাথা নাড়লেন। গত কদিন ও খুব চিন্তিত ছিল, মানসিকভাবে যেন বিভ্রান্ত। আমি জিজ্ঞেস করলে এড়িয়ে যেত। শুধু গত রাতে হঠাৎ বলল, আমার যদি কিছু হয় তবে আমার ডায়েরি দেখো, ওটাই সব বলে দেবে। আমি সেই ডায়েরি খুঁজে পাইনি। ব্যোমকেশ তখন খুব গভীর স্বরে বলল, ডায়েরিটা কোথায় রাখতেন তিনি? সাধারণত তার স্টাডি রুমের টেবিলের ড্রয়ারে। আমি ওখানেই খুঁজেছি। আমরা ঠিক করলাম পরদিন সকালে গিয়ে চন্দ্রবদনের বাড়ি ঘুরে দেখা হবে। সেই রাতটা ব্যোমকেশ প্রায় কথা না বলে কাটালো। কিছু কাগজপত্র উল্টে দেখলো, মাঝে মাঝে ছাদে গিয়ে একা দাঁড়িয়ে রইল। আমি জানতাম এ তার মনস্তাত্ত্বিক প্রস্তুতি। ও আগে সব উপলব্ধি করতে চায়, তারপর প্রশ্ন করে। পরদিন সকালে পৌঁছালাম ভবানীপুরের এক পুরনো কিন্তু সুশ্রী দোতলা বাড়িতে। চারপাশে শিউলি আর কুন্দ ফুলের গাছ, রোদ ছায়ার খেলা চলছে, যেন রহস্য নিজেই লুকিয়ে আছে এই বাড়ির অলিন্দে। বাড়ির ভেতরে ঢুকে স্টাডি রুমে গিয়ে দেখি চন্দ্রবদনের ডেস্কে কোনো অগোছালো কিছু নেই, কিন্তু ব্যোমকেশ খুব সাবধানে খোঁজ করতে করতে একটা জায়গায় হাত দিল। ডেস্কের নিচের কাঠের এক চিলতে খাপে চাপা একটা গোপন বাক্স, তা শুধু জানলেই খোঁজা সম্ভব। সেইখানেই পাওয়া গেল লাল মলাটের ডায়েরি। ডায়েরির পাতাগুলো ভরা ছিল ব্যবসায়িক তথ্য, টাকার হিসেব আর কিছু সাংকেতিক বাক্য।
একটা পাতায় লেখা ছিল সাঁঝের আলো মানে মৃত্যু, GM এর ফাইলটা সত্যকে বলবে। এই GM কে? সেটা খুঁজতে খুঁজতেই ব্যোমকেশ গেল চন্দ্রবদনের পার্টনার গিরিশ মজুমদারের কাছে। কিন্তু গিরিশ সাহেব অদ্ভুতভাবে বিভ্রান্ত লাগছিলেন। বললেন, চন্দ্রবদন ঠিকই ছিল, একটু ভাবনা চিন্তা করছিল, কিন্তু তা কে না করে বলুন? ব্যোমকেশ তখনই প্রশ্ন করল, সাঁঝের আলো বলতেই কি কিছু বোঝেন আপনি? গিরিশ থমকে বললেন, উত্তর কলকাতার একটা পুরনো গোডাউন, চন্দ্রবদন মাঝে মাঝে যেত, ব্যক্তিগত স্টোরেজ বলে জানিয়েছিল সেটা। সেই রাতে আমরা গেলাম সেই সাঁঝের আলো গোডাউনে। হালকা বৃষ্টির রাত, কুয়াশা আর শীতল হাওয়ার মধ্যে একটা আতঙ্ক ছড়ানো পরিবেশ। ভাঙাচোরা দরজা ঠেলে ঢুকে যে দৃশ্য পেলাম তা আজও মনে পড়ে গেলে গা শিউরে ওঠে। ঘরের মেঝেতে পড়ে আছে চন্দ্রবদনের নিথর দেহ, মুখ শান্ত, পাশে একটা খালি বিশেষ শিশি। চিঠি কিছু নেই, চিহ্নও নেই, যেন নিজের ইচ্ছেতেই চলে গেলেন। কিন্তু ব্যোমকেশ মাথা নাড়ল। এটা আত্মহত্যা নয়, ব্যোমকেশ ধীরে বলল, এটা হলো আত্মহত্যার ছদ্মবেশে ঠান্ডা মাথায় খুন। বিষ খাইয়ে তাকে এখানে ফেলে রাখা হয়েছে, এবং হত্যাকারী জানতো আমাদের চোখকে কিভাবে ধোঁকা দিতে হয়। পরদিন সকালে ব্যোমকেশ ফের পড়তে বসলো ডায়েরিটা। সে GM যে আসলে গিরিশ নয়, বরং গোবিন্দ মিত্র, এক পুরনো কর্মচারী, তা বোঝা গেল ডায়েরির দ্বিতীয়ার্ধে। গোবিন্দ চন্দ্রবদনের টাকা আত্মসাৎ করেছিল, চন্দ্রবদন তার প্রমাণ পেয়েছিলেন। সেই ফাইল খুঁজে বের করলো ব্যোমকেশ, যা লুকানো ছিল পুজোর ঘরের কাঠের মূর্তির পিছনে, এক পুরনো চালাক লুকানোর কৌশলে। সেই ফাইলেই সব প্রমাণ ছিল। গোবিন্দকে গ্রেফতার করা হলো এবং চন্দ্রবদনের মর্যাদা রক্ষা পেল। তবে সুমিত্রার ভূমিকা প্রশ্নাতীত থেকেও ব্যোমকেশ একটিও কথা বলেননি। আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি ওকে কিছু বললে না? ও তো জানতো সমস্তটাই। ব্যোমকেশ একটুখানি হাসল। তার গলায় সেই ধ্বনি যা খুব কম সময় আসে, শুধু সত্যি বোঝা গেলে। যে স্ত্রী স্বামীর মৃত্যুর পরেও তার সম্মান রক্ষা করতে চুপচাপ সব সহ্য করে যায়, তাকে প্রশ্ন করার অধিকার কারো নেই। বাইরের জানালা দিয়ে তখন ম্লান আলো ঢুকছে, বাতাসে ভিজে মাটির গন্ধ। সেই মুহূর্তে ব্যোমকেশ দাঁড়িয়েছিল জানালার ধারে, চুপচাপ, শান্ত, অচঞ্চল। তার চোখে ছিল এক অদৃশ্য দৃষ্টি, যেখানে সত্য অন্ধকারের মধ্যেও জ্বলে ওঠে। শুনছিলেন ব্যোমকেশ কাহিনী, চন্দ্রবদন অন্তর্ধান রহস্য। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্পটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এরপর কোন গল্প শুনতে চান অবশ্যই জানাবেন। খুব শিগগিরই হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিনের জন্য বিদায়।